আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ইরাক ও সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার হুমকি দিয়েছে ইরান। জর্ডানের বাদশার বড় যুদ্ধ হবে হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। আফগানিস্তানে গোয়েন্দা সংস্থায় হামলা, নিহত 7। আশরাফ ঘানি ও আবদুল্লার মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি। যুক্তরাষ্ট্র সমস্যা তৈরি করলে পরিণাম ভালো হবে না বলছে ইরান। চীনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র, ভারত সহ 62টি দেশ। লাদাখ সীমান্তে সৈন্য বাড়াচ্ছে ভারত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইরাক ও সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। রোববার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ঘৃণিত করে তুলেছে। তবে ইরাক বা সিরিয়ায় মার্কিন সেনারা থাকতে পারবে না, বরং তাদের চলে যেতে হবে। নিঃসন্দেহে তাদের এসব দেশ থেকে বিতাড়িত করা হবে। এদিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক ইফতার পার্টিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দেন আয়াতুল্লাহ খামেনি। সেখানে দেয়া ভাষণেই তিনি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিশ্বের বহু দেশে, এমনকি আমেরিকার ভেতরেও মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করা হয়। এটি বিশ্ববাসীর অন্তরে যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণার মাত্রা তুলে ধরে। আয়াতুল্লাহ খামেনি বলেন, শুধু সাধারণ মানুষ নয়, আমেরিকার মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও নিজেদের মধ্যে আলাপচারিতার সময় মার্কিন নেতৃবৃন্দের প্রতি বিতৃষ্ণা ও ঘৃণা উগরে দেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি বিশ্ব জনমতের ঘৃণার প্রধান কারণ সে দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বেপরোয়া ও যুক্তিহীন আচরণ এবং বাগাড়ম্ব। তিনি বলেন, দীর্ঘমেয়াদে আমেরিকা বিশ্বব্যাপী গণহত্যা, অপরাধযোগ্য অন্যায় আচরণ, সন্ত্রাসবাদ, লালন, স্বৈরাচারী ও গণধিকৃত সরকারের প্রতি সমর্থন দিয়ে আসছে। তারা ইহুদিবাদী ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এসব কারণে দেশটি দুনিয়া জুড়ে নিন্দিত ও ঘৃণিত হয়েছে। সাম্প্রতিক সময়ে অর্থনীতি ও করোনা ভাইরাস সামাল দিতে না পারার কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বর্তমান মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমেরিকার বড়দর্পিতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে তোলার কারণেই বিশ্বব্যাপী ইরান সুখ্যাতি ও সম্মান অর্জন করেছে। তবে আমাদের জনগণের মধ্যে হতাশা তৈরি এবং ইরানের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার কাজে এখনো আমেরিকা হাল ছাড়েনি, কিন্তু আল্লাহ তাআলা শত্রুর এই অপচেষ্টার উল্টো ফল দিয়েছেন। ভাষণে প্রতিরোধের সম্মানজনক পথ চলা অব্যাহত রাখতে ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ এই নেতা। অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার চেষ্টা করা হলে ভয়াবহ এক যুদ্ধের সূচনা ঘটতে পারে বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। তার এমন হুমকির পর দখলদার ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলের জাতীয় টিভি চ্যানেল কান এক প্রতিবেদনে বলেছে, জর্ডানের বাদশা যে সুরে কথা বলেছেন তা উদ্বেগজনক। তার হুমকিকে উড়িয়ে দেওয়া যায় না। শুক্রবার জার্মানির ডার স্পাইজেল ম্যাগাজিনকে এক সাক্ষাৎকার দিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পশ্চিম তীরের দখলকৃত অংশকে তার নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। জর্ডানের সঙ্গে এই সংঘাত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। তিনি স্বাধীন ফিলিস্তিন গড়ার উপর গুরুত্ব আরোপ করেন। জর্ডানের রাজা বলেন, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাই সর্বোত্তম পথ। ইসরায়েলি টিভি চ্যানেল বলেছে, পশ্চিম তীরকে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পরিকল্পনা উত্থাপিত হওয়ার পর থেকেই জর্ডানের রাজা গরম সুরে কথা বলছেন। রাজার অবস্থানের প্রতি সে দেশের জনগণেরও সমর্থন রয়েছে। এর আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছিলেন, ইসরায়েল পশ্চিম তীরকে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে তা হবে বিপর্যয়কর। এ ধরনের পদক্ষেপের ফলে সরাসরি আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হবে বলে তিনি মন্তব্য করেন। দখলদার ইসরায়েল পশ্চিম তীরের দখলকৃত অংশকে আনুষ্ঠানিকভাবে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা গ্রহণ করেছে। তবে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ সহ সব ফিলিস্তিন দল ও সংগঠন এ ধরনের পরিকল্পনার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে সোমবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির অন্তত 7 জন সদস্য নিহত ও 40 জন আহত হয়েছেন বলে প্রদেশটির একজন মুখপাত্র জানিয়েছে। গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাত এএফপিকে বলেন, সন্ত্রাসীরা একটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালায়। তাদের হামলার লক্ষ্য ছিল গজনি নগরীতে অবস্থিত জাতীয় নিরাপত্তা অধিদপ্তর ইউনিট। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহত 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে এই হামলার দায় তালেবান স্বীকার করেছে।
আফগানিস্তানে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান হতে যাচ্ছে। গতকাল রোববার দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি ও তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই বিষয়ে প্রেসিডেন্ট আশরাফ গানির মুখপাত্র সেদিক এক টুইটার বার্তায় বলেন, এইমাত্র প্রেসিডেন্ট আশরাফ গানি ও ডক্টর আবদুল্লাহর মধ্যে রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডক্টর আবদুল্লাহ ন্যাশনাল রিকনসিলিয়েশন হাইকমিশনের নেতৃত্ব দেবেন। এছাড়া তার দলের সদস্যরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন। গত কয়েক মাসে বেশ কয়েকটি সংঘর্ষ, মহামারী, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এবং গত সপ্তাহে ভয়াবহ জঙ্গি হামলায় বেশ কিছু প্রাণহানির পর উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয়। রোববার হওয়া এই চুক্তিতে বিশেষজ্ঞরা আফগানিস্তানের রাজনৈতিক অচলাবস্থার সমাধান দেখতে পাচ্ছে। এই চুক্তির ফলে তালেবানদের সঙ্গে ভবিষ্যৎ শান্তি চুক্তি আলোচনায় আবদুল্লাহ নেতৃত্ব দেবেন। এরই মধ্যে তিনি আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পথ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। কাবুল ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ নাসির মুসাভি এএফপিকে বলেন, করোনা ভাইরাস এবং তালেবানদের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আফগানিস্তান যে সমস্যা মোকাবেলা করছে, দুই নেতা এখন সেসব সমস্যার সমাধানে সচেষ্ট হবেন বলে আশা করা যায়। তিনি আরও বলেন, একটু চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দুই নেতার উপর যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক চাপ তৈরি করা হচ্ছিল। তবে এটি খুব কঠিন বিষয়। যতক্ষণ না তালেবানদের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছানো যাচ্ছে, ততক্ষণ তাদের মধ্যে মতভিন্নতা থাকবে। আশরাফ গানি ও আবদুল্লাহ 2014 সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে উভয় প্রার্থী জয়ের দাবি করেছিলেন। আবদুল্লাহ এর আগে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে আফগানিস্তানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আশরাফ গানির কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ওই পদ হারান। গত বছরের নির্বাচনে হারার পর আবদুল্লাহ নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। এছাড়া যেদিন আশরাফ গানি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, সেদিন আবদুল্লাহ নিজেও প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। আমেরিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী এই যুদ্ধের অবসানই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার তালিকায় ছিল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারে তালেবানদের সঙ্গে চুক্তি করে। এই চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা 2021 সালের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে। এর পরিবর্তে তালেবানরা আর বিদেশি সেনাদের উপর হামলা না করার ব্যাপারে সম্মত হয়, কিন্তু তালেবান এবং আফগানিস্তানের সেনাদের মধ্যে বিভিন্ন প্রদেশে লড়াই অব্যাহত থাকে। উভয় পক্ষ আরও আক্রমণাত্মক হওয়ার হুমকি দিয়ে আসছিল। গত সপ্তাহে দুই হামলায় বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাঙ্কারের গতিপথ রোধ করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। রোববার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। চিঠিতে জাওয়াদ জারিফ বলেন, ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাঙ্কারের চলাচলে বিঘ্ন তৈরি করতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনী পাঠিয়েছে। তিনি বলেন, ইরানি তেল ট্যাঙ্কারের গতি রোধ করে দেওয়ার যে হুমকি মার্কিন কর্মকর্তারা দিয়েছেন তা বেআইনি, বিপজ্জনক ও উস্কানিমূলক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই কাজ জলদস্যুতা ছাড়া আর কিছু নয়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করবে। গুতেরেসকে লেখা চিঠিতে জাওয়াদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্রকে বলদর্পিতা পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হবে। আন্তর্জাতিক পানি সীমায় নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, আমেরিকা যে হুমকি তৈরি করতে চাইছে তার মোকাবেলায় ইরান উপযুক্ত ব্যবস্থা নেবে। এক্ষেত্রে যে কোনো পরিণতির দায় ওয়াশিংটনকে নিতে হবে। এদিকে তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করে যুক্তরাষ্ট্রের ব্যাপারে তাকে সতর্ক করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় তেহরানে নিযুক্ত সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখভাল করে থাকে। করোনা ভাইরাস কোথা থেকে এলো তা নিয়ে নিরপেক্ষ তদন্তের যৌথ উদ্যোগ নিল অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। তাদের সেই উদ্যোগকে সমর্থন জানিয়েছে ভারত সহ বিশ্বের 62টি দেশ। পাশাপাশি কোভিড-19 নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের প্রতিক্রিয়া নিয়েও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংকট নিয়ে নিরপেক্ষ, স্বাধীন এবং সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে হুকে দিশা ঠিক করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। শুধু তাই নয়, এই ভাইরাসের সংক্রমণ রুখতে কতটা নিরপেক্ষ পদক্ষেপ করা হয়েছিল তা নিয়েও তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়ায়। আজ সোমবার থেকেই শুরু হচ্ছে 73তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বৈঠক। সেখানেই এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে থাকছে ভারতও। প্রথম থেকেই অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং সমর্থন জোটানোর কাজে নেমেছিল তারা। অবশেষে একজোটে এই তদন্তে যোগ দিতে যাচ্ছে ভারত সহ 62টি দেশ। এই তদন্তের খসড়া প্রস্তাবে ভারত ছাড়াও সমর্থন দিয়েছে জাপান, ব্রিটেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং কানাডার মতো দেশ। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের পরই এর উৎস নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকা বারবারই এই সংক্রমণের জন্য চীনকে দায়ী করেছে। শুধু তাই নয়, কিভাবে এই সংক্রমণ ছড়ালো তা নিয়ে তদন্তের দাবিও তুলে তারা। সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে হুর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগও তুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস নিয়ে হুর ভূমিকা কতটা নিরপেক্ষ ছিল তা নিয়ে এবার তদন্তের দাবি উঠল। করোনা ভাইরাস নিয়ে নিরপেক্ষ তদন্তে হুকে শামিল করার বিষয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারি স্পেইন। তিনি বলেন, হুকে করোনা ভাইরাসের তদন্ত করতে দেয়া অনেকটাই শিকারীকে শিকার বন্ধ করে বনাঞ্চলের দেখাশোনা করতে দেওয়ার মতো। এই বিষয়ে গত বছরের নভেম্বরে করোনার সংক্রমণ শুরু হয় চীনের হুবেই প্রদেশে। ভর কেন্দ্র ছিল উহান।
তারপর সেখান থেকে বিশ্বের 185টি দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ভাইরাসে সংক্রমিত হয়েছে 47 লক্ষ মানুষ, মৃত্যু হয়েছে 3 লাখেরও বেশি মানুষের। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি হয়েছে আমেরিকার, তারপরে রয়েছে রাশিয়া, ব্রিটেন, ব্রাজিল, স্পেনের মতো দেশগুলো। ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র সিকিমের নাকুলায় ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি রেশ কাটেনি এখনো। এরই মধ্যে উত্তেজনা ছড়ালো লাদাখ সীমান্তে। ভারতের হাতে যে তথ্য এসেছে তাতে ইঙ্গিত মিলেছে লাদাখের ভারত চীন সীমান্ত বরাবর নির্মাণ কার্য শুরু করেছে চীনা সেনাবাহিনী, তাই ওই এলাকার সীমান্ত আরও সুরক্ষিত করেছে ভারত। ওই এলাকায় মোতায়েন থাকা ভারতীয় সেনাদলের শক্তিও আরও বাড়ানো হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই ভারত ও চীন সীমান্তে উত্তর সিকিমের নাকুলায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা। 5000 ফুট উচ্চতায় অবস্থিত ওই সীমান্তে দুপক্ষের প্রায় 150 সেনার মধ্যে সংঘর্ষ হয়। উভয় দলের কয়েকজন জখম হয়। জানা গেছে লাদাখে গালওয়ান নদীর পাড়ে একের পর এক তাঁবু স্থাপন করছে চীনা বাহিনী। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর নিজেদের শক্তিও বাড়িয়ে চলেছে বেইজিং। এমন পরিস্থিতিতে ওই এলাকায় উত্তেজনা বাড়ছে, তাই ওই সীমান্তে পাল্টা শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনাও। ভারতীয় এক সেনা কর্মকর্তার কথায় গত কয়েকদিন ধরেই LAC বরাবর সেনা সংখ্যা বাড়াচ্ছে চীন, তাই আমরাও শক্তি বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। তার মতে এটা সাধারণ ব্যাপার, কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যেহেতু এমন ঘটনা ঘটছে তাই আমরাও শক্তি